মেটানোইয়া মন আমুরে আপনাদের স্বাগতম। এটা একটা আলাপচক্র যা মুক্ত চিন্তাকে সম্মান জানায়। নিকোলাস গাদা থম্পসনের তৈরি আমার মানব ক্লোন। এটা আমার করা প্রথম পরীক্ষা, প্রথম এপিসোড যেখানে আমি দুইজন অতিথির সাথে আছি। আমার সাথে আছেন, আমি ভুল না করার জন্য পরে শোনাচ্ছি। ঠিক আছে, ম্যানুয়েল টেলিও এবং আমাদের সম্মানিত অতিথি ম্যাডাম কার্মেন প্যারাগেস। ধন্যবাদ। যদি সময় থাকে আমি চাই তুমি আমাদের ইংরেজি ঘাসের পিছনের গল্পটা বলো। কিন্তু আমি ভাবছি কিভাবে বিষয়টা শুরু করব, কারণ কি হয়েছে। এই এপিসোডটি কার্মেনের সাথে আলাপ করার জন্য ডিজাইন করা হয়েছিল এবং গতকাল আমাদের মেটানুইয়া একত্রিত হওয়ার সময়, যেখানে আমি বইটি উপস্থাপন করেছিলাম এবং এখানে চিলিতে পডকাস্টের চক্র উপস্থাপন করেছিলাম, আমি ম্যানুর সাথে আবার দেখা করি এবং খাবারের পর সে বলে আমি ওরকমেও অংশগ্রহণ করতে চাই। আমি বললাম ঠিক আছে, চলো আমরা একটা উপায় বের করি। কোনো এপিসোডে তুমি অংশগ্রহণ করতে চাও? এবং সে বলল আমি কার্মেনের সাথে অংশগ্রহণ করতে চাই। তাহলে আমি এটা পরিষ্কার করছি, এটা একটা আমি জানি না আমি কি আগে বলেছি, কিন্তু এখানে আমি এটা পরিষ্কার করছি এবং অবশ্যই হ্যাঁ। চলুন স্বাগতম, চলুন এলিওকে ফিরিয়ে আনি। আমরা সিভি ইত্যাদি নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু শুধু যাতে দর্শকরা প্রস্তুত হয়। চলুন ইঞ্জিন গরম করি। আমি আপনাদের বলতে চেয়েছিলাম যে কার্মেন আমাকে নাম পরিবর্তন করতে দিয়েছে, কারণ কিছুদিন আগে তাকে সাক্ষাৎকার দেওয়া হয়েছিল এবং সেখানে তাকে ক্লাউডিয়া বলা হয়েছিল, আর এখন আমি ক্লাউডিয়া জুয়েডসেনদিন হয়ে গেছি। কার্মেন শারীরিক কোচিং স্কুলের পরিচালক। চলুন শারীরিক অন্টোলজিক্যাল কোচিং এর বিষয়টা একটু আলোচনা করি। এখানে রদ্রিগো রক্ষ পাচেকর বই আছে, যিনি তোমার একজন শিক্ষক, তাই না? এবং সহকর্মীদের অবশ্যই। এই বইটি আমি কিছু অংশ উদ্ধৃত করার জন্য এবং ছেলেদের সাথে শেয়ার করার জন্য বেছে নিয়েছি। কার্মেন এছাড়াও বইয়ের লেখক, শারীরিক কোচিং মেরেস শেখা এবং শরীরের মাধ্যমে পরিবর্তন, এবং তিনি ইন্টিগ্রাল যোগের শিক্ষক। এবং হ্যাঁ, তিনি একজন মনোবিজ্ঞানী। তুমি একজন মনোবিজ্ঞানী কার্মেন। চলুন সেখান থেকে শুরু করি। আমি জানি না তুমি মানু শারীরিক কোচিং সম্পর্কে আমাদের একটু বলতে পারবে কিনা কার্মেন? এটা আসলে কি? দেখো, আমি এই কাজটি কিভাবে বলবো তা নিয়ে অনেক সন্দেহ ছিল। যখন আমি শরীরে একটি শক্তিশালী রূপান্তরের উপকরণ আবিষ্কার করতে শুরু করলাম, তখন আমি ভাবলাম ঠিক আছে, এবং আমি এটাকে কিভাবে বলবো। এটি শারীরিক মনোচিকিৎসা বলা যেতে পারে, এটি সাইকোশারীরিক থেরাপি কোচ বলা যেতে পারে, অনেক কিছু আছে। এবং আমি শারীরিক কোচিং শব্দটি বেছে নিয়েছি কারণ আমার মনে হয়েছিল যে কোচিং এমন কিছু যা অবশ্যই কোনো ধরনের রোগের সাথে যুক্ত নয়। অবশ্যই এটা ভালো, তাহলে এটা আরও বিস্তৃত, আরও উন্মুক্ত, এমন মানুষের জন্য যারা সম্ভাবনাগুলো বাড়াতে, সম্পদগুলো বিকাশ করতে, বৃদ্ধি ও রূপান্তরের পথ তৈরি করতে চায়। এবং এটি অবশ্যই কোনো রোগের সাথে যুক্ত নয়, যা সাধারণত মনোবিজ্ঞান বা মনোচিকিৎসার সাথে যুক্ত হয়। এবং কোচিং এবং মনোচিকিৎসার মধ্যে বড় পার্থক্য কি? ঠিক আছে, এবং শারীরিক, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি সংস্কৃতিতে যা সম্পূর্ণরূপে মানসিকভাবে কেন্দ্রীভূত, যেখানে জ্ঞানীয় বিষয়গুলোই প্রধান, অ্যারিস্টলীয় বিষয়গুলোর যৌক্তিক বোঝাপড়া, শরীর হলো একটি ভিন্ন বোঝাপড়ায় প্রবেশের সম্ভাবনা যা যৌক্তিক নয় বা যৌক্তিকতার সাথে মেলে না, এবং এটি কিছু গ্রুপে বলা হয় যে কথার অধিকার এবং শারীরিক প্রকাশের বিষয়ে শরীরের মাধ্যমে খেলার বিষয়, নাটকীয়তা, আন্দোলন, নৃত্য বলা যাক। শারীরিক কোচিং সেগুলো নিয়ে কাজ করে বলা যাক। আমাদের বলো একটি সেশনে কি হবে? শারীরিক কোচিংয়ের একটি সেশন কেমন হয়? তারা কি দৌড়াতে বের হয়? কথা বলার সময় নাচে? আমি এটাতে কাজ করার উপায় কি? এটা চমৎকার। আমি যে মডেলে কাজ করি তাকে বলা হয় মেয়ার্স।
মেরেস মানে হলো আন্দোলন, আন্দোলনের উপর কাজ করা। মনোযোগ শারীরিক সচেতনতা, শারীরিক অনুভূতির প্রতি মনোযোগ, শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাসের কৌশল, এবং এটি প্রতীকী প্রকাশ, অর্থাৎ এটি আরও ইয়াঙ্গিয়ান দৃষ্টিকোণ থেকে, যেমন আমি শরীরের মাধ্যমে সেই চরিত্রকে ডিজাইন করতে পারি যা সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করে যা আমি পৌঁছাতে চাই। আমি জানি না এটা করা কি না, কিন্তু নিজেকে গঠন করা। অবশ্যই, হ্যাঁ, এটা দিগন্ত। বলা যাক। হ্যাঁ, এই অনুসন্ধানে প্রতীকী প্রকাশ, এমন কিছু থাকা যা আমি যা করতে চাই তা প্রতীকী করে। এটি প্রক্রিয়ার শেষ অংশের মতো। তাহলে তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে হলো নির্ণয়। এটি একটি নির্ণয়ের মাধ্যমে শুরু হয়। শারীরিক কোচিং সবসময় আমি থেরাপিস্ট হিসেবে ব্যবহার করি না, বলা যাক, এবং কোচ হিসেবে আমি সবসময় শারীরিক কোচিং ব্যবহার করি না। যখন আমি মূল্যায়ন করি যে মেরেস আন্দোলনের কৌশল, টেনশন, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা সেই জিনিসে আরও ভালোভাবে পৌঁছাতে পারি যা ব্যক্তি খুঁজছে, তখন আমি এটি ব্যবহার করি। কখনো কখনো আমি শুরুতেই এটি ব্যবহার করি না এবং মাঝপথে বলি হয়তো এখানে এটি ভালো হবে, এবং কখনো কখনো শুরু থেকেই। তাহলে এটি নির্ণয়ের ভিত্তিতে হচ্ছে যা আমি এবং যে ব্যক্তির সাথে আমি কাজ করছি, আমরা যা ঘটছে তার সাথে সম্পর্কিত। এটা যুক্তিযুক্ত। এটি একটি স্কুল যা একটি আরও সমন্বিত, আরও বিস্তৃত থেরাপির মধ্যে একটি সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়। এটা আমাকে মনে করিয়ে দেয়, এবং তুমি যখন খুশি প্রবেশ করতে পার, আমাকে মনে করিয়ে দেয় আমি করেছি। আমি সৌভাগ্যবান ছিলাম এটি একটি শিক্ষিকার সাথে করার জন্য, যিনি তার প্রথম গ্রুপটি পরিচালনা করছিলেন, যিনি স্নাতক হওয়ার পর। কিন্তু একজন মহিলা, যিনি বলা যাক তার বয়স ৫-০ বছর, তিনি কোনো কিশোরী নন। যিনি শুরু করছেন, তিনি বায়োডান্সার ক্ষেত্রে শুরু করছিলেন। জানি না তুমি বায়োডান্সার সম্পর্কে জানো কিনা। এবং আবারও সেখানে একটি দৃষ্টিভঙ্গি আছে, অর্থাৎ বায়োডান্সার যে সংজ্ঞাটি আমার সবচেয়ে পছন্দের তা হলো এটি আপনার শরীর এবং আপনার প্রজাতির সাথে একটি শারীরিক এবং আবেগগত পুনর্মিলন, যেখানে একজন এই মাধ্যমে। ঠিক আছে, প্রথমে শব্দের বৃত্ত। তোমার কাছে শব্দের একটি বৃত্ত ছিল, যেখানে প্রত্যেকে যদি চাইতো তারা বাকি সবার সাথে শেয়ার করতো কেমন অনুভব করছিল এবং সারা সপ্তাহে কেমন অনুভব করেছে। এবং আমরা ২ বা ৩টি সেশনে বুঝতে পারলাম যে কিভাবে তুমি অনুভব করেছো তা শেয়ার করা এবং সপ্তাহে তুমি কি করেছো তা শেয়ার করার মধ্যে পার্থক্য কী। আমি গ্রুপের মধ্যে সবচেয়ে মানসিক, সবচেয়ে যুক্তিসম্মত একজন। সম্ভবত আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যা আমি করেছি তা বলার জন্য। না, আপনি যা করেছেন তার বাইরে আপনি কেমন অনুভব করেছেন তা নয়। নিয়মগুলির মধ্যে একটি ছিল প্রশ্ন জিজ্ঞাসা করবেন না, যখন আপনার পালা হবে তখন বাধা দেবেন না, এইমাত্র যা বলা হয়েছে তা নিয়ে কথা বলবেন না, মতামত দেবেন না, কেবল তাদের ক্যাথারসিসে অন্যকে গ্রহণ করুন এবং সঙ্গ দিন। এরপর সে বলে ভালো ভালো, এবং এটা পুরো ১ ঘন্টা স্থায়ী হয়। আমরা ১-২-১-৩ জন ছিলাম, শব্দের বৃত্তের পুরো ১ ঘন্টা। এরপর আমরা কথা থামিয়ে দিই এবং সেখান থেকে ক্লাসে প্রবেশ করি। এবং গ্যাবি ৩ ঘন্টার ক্লাস করত, মোট ৪টি ছিল। তিনি আমাদের বলতেন আমার শিক্ষিকাকে বলো না, কারণ আসলে নৈতিকভাবে এটা ২ ঘন্টা ৩-০ মিনিট হওয়া উচিত। জানি না কেন, কিন্তু আমি তো ৪ ঘন্টা করি, বুঝছো। এটি অত্যন্ত থেরাপিউটিক, অথচ থেরাপিউটিকের ছাপ ছাড়াই। থেকে তাহলে বায়োডান্সে উদাহরণস্বরূপ মেরেসে আমরা বায়োডান্সের অনেক সরঞ্জাম ব্যবহার করি এবং আমরা এটাকে বলি শারীরিক সম্পর্কের কাজ। অর্থাৎ যখন তুমি অন্যের সাথে শরীরের মাধ্যমে সম্পর্ক তৈরি করো, সম্পর্ক বোঝানো হচ্ছে যে তুমি একটি গ্রুপের কাজ করতে যাচ্ছ। তুমি একে অপরকে দেখবে, স্পর্শ করবে, আলিঙ্গন করবে, একত্রিত হবে, কারণ এটা খুবই বিধবা ধরনের। তাহলে আমি যে ডায়াগনোসিসের কথা বলছিলাম, সেখানে এটা দেখা যেতে পারে যে সেই ব্যক্তির একত্রিত হওয়ার জন্য একটি প্রয়োজন আছে। তুমি যে অভিব্যক্তিটি ব্যবহার করো তার ভিত্তিতে নিজের একীকরণের জন্য যা কিছু অভাব রয়েছে তা হলো সম্পর্কের ব্যক্তি। এবং তাই আমরা যে ব্যায়ামগুলো করি তা হলো বায়োডান্সের ধরনের। মানে আমি ওই ব্যক্তির সাথে একা কাজ করতে যাচ্ছি না, বরং যদি আমি জন্মে গ্রুপ তৈরি না করি তাহলে আমি তাকে বায়োডান্স করার পরামর্শ দেব। আসলে একটি কাজের পরিকল্পনা আছে,
অবশ্যই অন্যদের জন্যও ইচ্ছি। অন্যদের জন্য স্কিন বক্সিং, তোমাকে অন্যদেরকে আঘাত করতে হবে। ফিটনেস, ওজন, ড্যাম্বেল, তোমাকে পেশি তৈরি করতে হবে। অন্যদের জন্য যোগ। আকর্ষণীয় বিষয় হলো বেশিরভাগ সময় ঘটে যে আমাদের একত্রিত হওয়ার জন্য যা দরকার সেটাই আমরা সবচেয়ে কম করতে চাই। মানে যদি তুমি অন্যের সাথে নাচতে এবং আলিঙ্গন করতে চাও তাহলে সেটা তোমার প্রয়োজন নয়। অথবা উল্টো, এটা নয় যে আমি যোগকে ঘৃণা করি কারণ এটা খুব ধীর, তাই যে কারণ আমি যা করতে হবে সেটাই করতে পারি। ইউসান। এবং যদি তুমি ধ্যান করতে কষ্ট পাও, কয়েক সেকেন্ডের জন্য থামার চেষ্টা করতে কষ্ট পাও, কারণ পরে সেটা অর্জন করার বিষয় আছে। কিন্তু তুমি যে একীকরণের ধারণাটা তুলে ধরলে সেটা দারুণ। এটি আমার বইয়ের একটি ধারণা এবং আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি এটি উল্লেখ করেছ। এবং ঠিক গতকাল পশু রক্ষ পাচেকর বই ভিভিজেন্ডো অ্যান্ড জেরুন্ডিও পড়ছিলাম। এখানে আছে, তিনি এখানে শারীরিক অন্তর্জিকাল কোচিংয়ের মৌলিক সরঞ্জামগুলোর কথা বলছেন। এটি শারীরিক অ্যান্টোলজিক্যাল বলে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এটি অ্যান্টোলজিক্যাল। এবং হ্যাঁ, এগুলো 4টি পয়েন্ট। প্রথমটি হলো তোমার ব্যক্তিগত কেন্দ্র খুঁজে বের করা এবং এটি বিশ্লেষণ করা। দ্বিতীয়টি হলো স্বাচ্ছন্দ্যের ভ্রান্তি, স্বাভাবিকতার বাইরে বেরিয়ে আসা, যা তুমি কিছুটা আগে বলছিলে। এখানে একটি আছে। শেষ দুটি পয়েন্ট আমার জন্য খুব প্রাসঙ্গিক হবে কারণ এটি বলে যে নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত, যাতে একটি ক্রমাগত শেখার গতিশীলতায় জীবনযাপন করা যায়, যা অনিশ্চয়তার মধ্যে স্বাচ্ছন্দ্যে নেভিগেট করতে, রেসিপি ছাড়াই সমাধান এবং সিদ্ধান্ত নিতে, তুমি এবং যা করেছ তার উপর আত্মবিশ্বাসী হতে, তোমার নিজের প্রকৃতির সংকেতগুলো শুনতে সংবেদনশীল হতে, সচেতন, উপস্থিত, উপলব্ধ এবং স্পষ্টভাবে জীবনযাপন করতে হবে। এবং আমি এই শেষ পয়েন্টটি দিয়ে শেষ করছি। নম্বর 4, সম্পর্কের শিল্প বিকাশ করা, যা একীকরণকে মৌলিক পথ হিসেবে বেছে নেয়। একীকরণকে একটি ভাগ করা অভিজ্ঞতা হিসেবে বোঝা যায়। প্রথমত, এটি কেবল উচ্চ সচেতনতার স্তরে টেকসই। দ্বিতীয়ত, এতে অন্তর্ভুক্ত রয়েছে গ্রহণ, বিনয়, সম্মান, অন্তর্ভুক্তি, ক্ষমার ক্ষমতা, কৃতজ্ঞতা, বিশ্বাস, সহানুভূতি, নমনীয়তা, মর্যাদার স্পষ্টতা এবং অবশ্যই মানবিক ভালোবাসা। এটা আমার কাছে খুব সুন্দর সঠিক মনে হলো। আমার জন্য নমনীয়তার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই, কারণ বর্তমানের মধ্যে জীবনযাপন এখানে এখন উপস্থিত থাকার মধ্যে, কারণ শরীরই তোমাকে উপস্থিতি দেয়, স্থান দখল করা, অস্তিত্বের মঞ্চে যে ভলিউম তুমি দখল করো। এবং আমরা অনিশ্চয়তার মুখোমুখি, আমরা জানি না কি করতে যাচ্ছে। পাছে আমরা ধরে নিই নমনীয়তা ভেঙে না পড়ার জন্য মৌলিক। এটা যেমন একটি পাম গাছের মতো, সেই পাম গাছের স্থিতিস্থাপকতা যা তাকে জীবনযাত্রার আবেগীয় ঢেউয়ে সাঁতার কাটতে সাহায্য করে, বা যেমন সুসানা ব্লস বলতেন, আবেগীয় ঢেউয়ে সার্ফিং করতে এর জন্য একটি নির্দিষ্ট নমনীয়তা প্রয়োজন। এবং শারীরিক কোচিং আমার দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে এই বিষয়ের উপর কাজ করে। যদি আমার কাছে 1 থেকে 1-0 পর্যন্ত একটি রেঞ্জ থাকে যা 1 থেকে 8 এর মধ্যে চলে, তাহলে যদি জীবনে কিছু এমন হয় যা আমাকে সক্রিয় করে, 8 থেকে 1-0 এর মধ্যে কিছু সম্পদ বের করতে হয়। এবং যদি আমি সেটা পেতে না পারি তাহলে আমি সমস্যায় পড়ব। এবং আমি মনে করি জীবন, জানি না কেন, আমাদেরকে এইভাবে অনেক বেশি সময় ধরে অস্বস্তির জায়গায় রাখতে ব্যস্ত থাকে, অন্তত জীবনের কিছু পর্যায়ে। এবং এর ফলে অনেকাংশে কষ্ট হয়। এটা হলো এই যে তোমার কাছে যা ঘটছে তার সাথে মানিয়ে নিতে অক্ষমতা। এবং শারীরিক কোচিং খুব ভালো কাজ করে। অবশ্যই 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 অসাধারণ। এবং যদি সবকিছু দারুণ হয় তাহলে আমরা তৈরি করি না। মনের কাজ হলো আমাদের অস্তিত্বকে যন্ত্রণা দেওয়া। এটা আমি তোমার কাছে জানতে চাচ্ছিলাম, কারণ যন্ত্রণার এবং ভয়ের বিষয়টি নিয়ে কিছু একটা স্বাচ্ছন্দ্য অঞ্চলও আছে। নিউরোসিস, প্যারানজায়, অস্থিরতায়, বিষণ্ণতায় বলা যাক। এটা কিন্তু থেমে নেই।
এবং আমি তোমার কাছে জানতে চাই ম্যানু, বিশেষ করে কারণ আমি তোমাকে যেভাবে জানি তুমি ছোট থেকেই খুব আশাবাদী, খুব সৃজনশীল, খুব ইতিবাচক একটা অনুভূতি নিয়ে জীবন কাটিয়েছ। আমি জানি না কোনো বিশেষণ ব্যবহার করব, একটা মনোভাব, তাই না? আমি জোর দিচ্ছি, একটা প্রিজম বা একটা ফিল্টার। এটা কি সত্যি নাকি আমি বাড়িয়ে বলছি? না, তুমি সঠিক। এটা জীবনের একটি দৈনন্দিন উপায়ের সাথে সম্পর্কিত, যা আমার কাছে এর অর্থ হলো যখন তোমাকে দাবার খেলায় হ্যাক করা হয় তখন তোমাকে সবগুলো প্রথম পদক্ষেপ দেখতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে যেন তোমাকে জ্যাক না দেয়। এটা তোমার বোর্ডের মধ্যে যে সব পদক্ষেপ তুমি নাও তার সাথে সম্পর্কিত, এবং সেই আন্দোলনটি কতগুলো আন্দোলন তৈরি করবে, কতগুলো আন্দোলনের দিকে আরও এগিয়ে দেখার ক্ষমতা সেই আন্দোলনটি টুকরোটির উপরও প্রভাব ফেলবে। আমিও সেই পথ দেখি। প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ যা কেউ নেয় কোনো না কোনোভাবে পরিবেশের সাথে সম্পর্কিত এবং এর একটি প্রতিক্রিয়া থাকবে। এবং যে বিষয়টি আমার পেশাগতভাবে কিছুটা আকর্ষণীয় তা হলো যে আমি যেসব শিশুদের বা যুবকদের সাথে কাজ করি তাদের জন্য কিছুটা পেশি তৈরি করা, কারণ জীবন অনেক সময় বেশ অন্ধকার হতে পারে, যেমন আমরা সবাই জানি, কিন্তু আমাদের সমাধান খুঁজে বের করার ক্ষমতা থাকতে হবে। কিছু লোক একে বিশ্বাসও বলে। সব কিছুর সমাধান আছে। মৃত্যু হলেও যা কোনো সমাধান নেই, কিন্তু যে কোনো সমস্যার মুখোমুখি হলে। আমি দুর্বল সেক্টরের শিশুদের সাথে কাজ করি যারা প্রতিদিন সমস্যার সম্মুখীন হয়, গুলির আওতায়, মৃত্যুর সাথে। এখানে চিলিতে গাড়ির চুরির মতো ঘটনা, মাদক ব্যবসায়ীদের দ্বারা যারা প্রতিদিন তাদের উপর চাপ সৃষ্টি করে যেন তারা তাদের মাদক ব্যবসায়ী জ্ঞানে যোগ দেয়, ইত্যাদি। কেন আমি এটা উদাহরণ হিসেবে দিচ্ছি? কারণ কোনো না কোনোভাবে আমাদের কর্পোরেশনের যে কর্মশালাগুলো আমরা তৈরি করেছি, আমরা এই শিশুদের দেখানোর জন্য উদ্বিগ্ন হয়েছি যে তারা শুধু অর্থনৈতিক অবস্থার কারণে দুর্বল নয়, বরং তারা যে শিক্ষা পেয়েছে সেটা পারিবারিক এবং স্কুলের দিক থেকে, শিক্ষার দিক থেকেও দুর্বল। সুতরাং তাদের অধিকারগুলোর প্রতি একটি দ্বিগুণ লঙ্ঘন রয়েছে, অন্তত 7টি। তাহলে সেই প্রেক্ষাপটে যেখানে আমরা এমন শিশুদের সাথে আছি যারা বিশ্বের সাথে পরিচিত হওয়ার একটি চমৎকার প্রক্রিয়ায় রয়েছে, আমরা অনেক সময় এমন দ্বীপের সাথে দেখা করেছি যেখানে অনেক সময় সামনে বসা শিশুটা 4 বছর ধরে সহপাঠী হয়ে থেকেও পিছনে বসা শিশুর সাথে কখনো কথা বলেনি। এবং আমরা যে কর্মশালাগুলো করি সেখানে আমরা চেষ্টা করি যে এটা ভেঙে যাক, কারণ আমরা দেখতে পাই যে অনেক সময় প্রথম সারির শিশুটা একটি ভিডিও করার জন্য ভালো স্ক্রিপ্ট লিখতে পারে এবং শেষ সারির শিশুটা খুব ভালো ক্যামেরা চালাতে পারে। সুতরাং এমন মানুষের একটি সংহতি তৈরি হয় যারা কখনো কথা বলেনি এবং তারা একত্রিত হয়ে একটি সাধারণ কাজ তৈরি করে। সুতরাং খুব ছোটবেলা থেকেই পেশাদার হওয়ার আগে একীকরণ আমার খুব পছন্দ ছিল। একজন স্থপতিকে একজন সঙ্গীত শিল্পীর সাথে বা একজন বেহালাবাদককে একজন চিত্রশিল্পীর সাথে একত্রিত করার সংহতি। আমি এই কর্মশালাগুলোতে এটি অনুশীলন করেছি, সেই অর্থে যে আমরা সেই কথোপকথনের সংহতি অর্জন করার চেষ্টা করি যা খুব সম্ভব নয় বা যা কখনোই তৈরি হতো না যদি না এমন একটি পরিস্থিতি থাকে যেখানে, দেখো, আমিও ভিডিওতে আগ্রহী, তুমি জানো, আমি একটি মুরাল করতে চাই কিন্তু আমার আইডিয়া আছে, আমি এটা আঁকতে পারি না। আরেকটি শিশু বা একটি মেয়ে যে কমিক্স করতে চায় কিন্তু আঁকতে ভালো নয়, এবং যে সহপাঠীর সাথে সে কখনো কথা বলেনি, সে খুব ভালো আঁকে। তাহলে কোনো না কোনোভাবে আমরা আবিষ্কার করেছি যে ক্লাসে সেই সংহতি অর্জন করা পরিচয় তৈরি করে। পরিচয় আমার ক্ষেত্রে, যা স্কুলের সহিংসতা প্রতিরোধের একটি প্রকল্পের সাথে সম্পর্কিত, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নিশ্চিত করে যে প্রতিটি শিশু একটি সামাজিক স্থানে নিজেদের অবস্থান করে এবং আমরা যে সরঞ্জামগুলো তাদের দিই তা তাদের সেই বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ দেয় যা তাদের বিরক্ত করে, যেমন বুলিং, কারণ সে মোটা, কারণ সে ছোট, কারণ সে অভিবাসী। কথোপকথন, আমি বলি, তুমি একটি মুরাল করতে চাও, তুমি একটি কবিতা লিখতে চাও, তুমি একটি ভিডিও করতে চাও, তুমি সাক্ষাৎকার নিতে চাও। আমার যোগাযোগের ক্ষমতা থেকে আমি বুঝি যে যখন যোগাযোগ স্থাপন করা যায় তখন আমরা একটি পদক্ষেপ এগিয়ে যাই, একটি বড় পদক্ষেপ যা আমাদের অস্বস্তিকর বিষয়গুলোতে একমত হতে সাহায্য করে যাতে আমরা পরিবর্তন তৈরি করতে পারি। যদি আমরা একটি দ্বীপে বিচ্ছিন্ন থাকি তাহলে পরিবর্তন তৈরি করা খুব জটিল।
যদি তুমি অন্য মানুষদের একটি অডিও ভিজুয়াল কাজ, একটি গান, একটি মুরালে যুক্ত করতে পারো, তাহলে এটা একসাথে কাজ করা হচ্ছে, সেখানে অভিজ্ঞতার আদান প্রদান হচ্ছে। আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি, আমরা এছাড়াও ব্যবহার করি, এবং আমি শারীরিক বিষয়টি আবার উল্লেখ করছি, যেহেতু আমরা এমন স্কুল কমিউনিটির মুখোমুখি হই যারা অনেক সময় আমাদের চেনে না, তারা সপ্তাহে 2 বার বা 1 বার আমাদের দেখে। তাই সেই বরফের বাধাগুলো ভাঙার, বিশ্বাস তৈরি করার কিছু উপায় এবং কৌশল রয়েছে। 0 বছরের শিশুদের সাথে যারা খুব ক্ষতিগ্রস্ত, একটি খুব উপযুক্ত উপায় হলো শারীরিক কার্যকলাপ, অথবা তাদের ধ্যান করানো, অথবা একটি নৃত্যের খেলা করা। সুতরাং দলের মধ্যে আমরা একজনকে অন্তর্ভুক্ত করি যাকে আমি বলি আবেগের কর্মশালার দায়িত্বে থাকা ব্যক্তি, যিনি উদাহরণস্বরূপ নাটকের কৌশলগুলির মাধ্যমে, যা আমার জানা মতে সবচেয়ে সহজ, শিশুদের সাথে ভাগাভাগি করার জন্য তাদের নিজেদের আবেগকে চিনতে সাহায্য করেন। যখন নিজের আবেগগুলোকে চিনতে পারা যায়, তখন তুমি কথা বলা শুরু করতে পারো, এবং যখন তুমি কথা বলা শুরু করতে পারো, তখন সেটা অন্য একজনের মধ্যে প্রতিধ্বনিত হয় যে একই অভিজ্ঞতা পেয়েছে, এবং সেখান থেকেই সমষ্টিগতভাবে গঠন হতে শুরু করে। এটি একটি ভিডিও, একটি মুরাল বা একটি লিখিত কাজের মাধ্যমে চ্যানেল করার বাকি অংশ। গুরুত্বপূর্ণ হলো সংহতি তৈরি করা। তুমি কি ধরনের চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জের প্যাটার্ন খুঁজে পাও? মানে মূল বিষয়টা কি? বলি, সেই প্রথম সৃষ্টিশীলতার বিস্ফোরণ প্রকাশ, অন্যের সামনে কিছুটা দুর্বলভাবে বলি, তুমি এটি খুব অনুকূল, সদয়, সহানুভূতিশীল পরিবেশে আসছো না, এবং তারা তোমার কাছে গান গাওয়া বা নাচার জন্য বলছে। সংশোধন দয়া করে, স্থানগুলো খুবই নির্মম। যখন আমি এই প্রকল্পে কাজ করতে যাই, তখন সেটা এমনভাবে হয় যে আমি কিছু বিষয় নিয়ে আপোস করতে পারি না, এবং যে বিষয়গুলোর সাথে আমি আপোস করতে পারি না তার মধ্যে একটি হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা, যা স্বাভাবিক হয়ে গেছে, যেগুলো আসলে হওয়া উচিত ছিল। স্বাগত জানানো, যোগাযোগের স্থান। এটা ঘটে না, এবং এটা চিলিতে ঘটে না, এবং এটা আর্জেন্টিনায় ঘটে না, এবং এটা পেরুতে ঘটে না, এবং দুঃখজনকভাবে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটা ঘটে না। আমি ইউরোপে এই ঘটনা জানি না। এগুলো সম্ভবত অন্য ধরনের, প্রভাব ফেলতে হবে অন্য ধরনের বিষয়। তুমি কি বুলিংয়ের কথা বলছো, নাকি আরও একটি সিস্টেমিক বিষয়ের কথা বলছো? আমি সমস্ত মুখে কথা বলছি যা সহিংসতার আছে, যা শুধু বুলিং নয়। এখানে অভিবাসীদের বিষয়ে এলজিবিটি সহিংসতা, এবং বিশেষ করে শিশুদের মধ্যে যে লিঙ্গভিত্তিক সহিংসতা, খুবই প্রকট, যেটা তারা দেখে, তার প্রতিফলিত করে। যদি অনুকরণ করা মডেলটি একটি ব্যর্থ, ক্ষতিকর, নেতিবাচক মডেল হয়, তাহলে এটা স্পষ্ট যে তারা সেই মডেলটি অনুকরণ করবে। এবং চিলির স্কুলগুলোতে এমন স্পষ্টভাবে নেই, যেখানে শিশুদের জন্য সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য মিলনের স্থান, প্রজন্মের স্থান, এবং শুধু কথা বলা নয়, বরং এটাকে একটি কাজের মধ্যে ফুটিয়ে তোলা, যা স্কুলের অন্যান্য সদস্যদের সাথে ভাইরাল হয়ে যায়। এতে স্কুলে যদি 1,0,0,0 শিশু থাকে, আমরা 3,000 জনের সাথে কাজ করতে পারি, কিন্তু এর মানে এই নয় যে এই প্রকল্পের উপকারভোগী 3,000 জনই, কারণ এটি স্কুলের অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে উপস্থাপনার মাধ্যমে। এবং শুধু সেই স্কুলে উপস্থাপনাই নয়, আমরা 4 ব্লক দূরের স্কুলেও যেতে পারি, যেখানে অন্যরকম বাস্তবতা আছে, এবং যেখানে আমরা একটি প্রতিরোধমূলক বার্তা দেখাই, যা আমাদের দ্বারা তৈরি নয়, বরং সেই একই শিশুদের দ্বারা, অর্থাৎ তাদের সহপাঠীদের দ্বারা। এবং এটি শিশুদের কথা বলার উপায় বলা হয়েছে, শিশুদের ব্যবহৃত রঙে রাঙানো হয়েছে, অথবা যদি এটি অভিনয় করা হয়, তাহলে এটি শিশুদের সাধারণত ব্যবহৃত পোশাকে করা হয়েছে। তাহলে একটা জিনিস তৈরি হয়, আমি যেটাকে বলি আয়নার প্রভাব। যখন তুমি আয়নায় তাকাও এবং নিজেকে চিনতে শুরু করো। হ্যাঁ, এটা সত্য। এবং তারপর আরেকটি বিষয় যা আয়নার সাথে সম্পর্কিত, তা হলো মাইমেসিস। মানে আমার একটি মেয়ে আছে যে 4 বছর পূর্ণ করতে চলেছে। তোমরা তো নিশ্চয়ই আরও অভিজ্ঞতা অর্জন করেছ, বড় বড় সন্তান আছে। আমি ভাবছি একটা বা দুইটা আমি তরুণ বয়সে বাবা হয়েছিলাম। এই তরুণ বয়সে বাবা হয়েছিলে, মেয়ে আছে। না 2-6 বছরের মেয়ে আছে, 6 থেকে। এবং আমি এটা খুব স্পষ্ট মনে রাখি যে এটা দাসের মতো। যখন এটি জন্মায়, তখন মায়ের ছাপ দেখে
এবং তারপর থেকে ঠিক আছে, এই হলো আমার মা। ঠিক আছে, আসলে এটা অনেক কিছুতেই এমন। তুমি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছ, কিভাবে তাই? এই আয়নারা, যার নাম আয়নারা বায়া আয়নারা, আমার মেয়ে আমাকে কিছুটা বাধ্য করে আমার সেরা সংস্করণ উপস্থাপন করতে, কারণ যদি আমি ভুল করি তাহলে সে অসন্তুষ্ট হয়। এটা এমন একটা বিষয় যা মনে হয় স্পষ্ট, কিন্তু তোমাকে এটা সব সময় মনে রাখতে হবে। এরা সব সময় চেষ্টা করছে তাদের চারপাশে কি ঘটছে তা বুঝতে। এটা আমরা যে করতে যাচ্ছি। যদি তুমি পানিতে পড়ো, পানি শুধু ভিজিয়ে দেয় না, বরং উপরে পড়ে, নিচে পড়ে, অথবা বয়সের কারণে, যেমন লেবুর রস চোখে দেওয়া উচিত নয়। বলি, এটা আমি বুঝেছি, খারাপভাবে শিখেছি, কিন্তু আমরা এটা শিখে গেছি। তারা সেই মুহূর্তে আছে যেখানে তারা পদার্থবিজ্ঞানের আইনগুলো বুঝতে শুরু করছে। দৈনন্দিন ছোট ছোট বিষয়গুলোর কারণ প্রভাব সম্পর্ক। একটি বিদেশি যোগাযোগকারী আছে, নীল ডিগ্রাস টাইসন, যে বলে এটা ভালো। সে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, আমাদের প্রজন্মের কার্ল সাগানের মতো। এবং লোকটি তার সন্তানদের সম্পর্কে কথা বলে এবং বলে, হ্যাঁ, শিশুরা বিজ্ঞানী, তারা সব সময় পরীক্ষা নিরীক্ষা করছে। ছেলে রান্নাঘরে যায় এবং পাত্রগুলো নিয়ে এসে সেগুলোকে মারতে শুরু করে। আমরা বাবা মায়েরা ভাবি যে চ্যাপেলোটা, এই ছেলে জিনিসটা ফেলে দিচ্ছে, যে শব্দ, যে জানি না কি। এলেনা একটি শব্দের অ্যাকোস্টিক স্টাডি করছে, ফ্রিকোয়েন্সির তুলনা নিয়ে, এবং সব সময় এত জটিল শব্দ ব্যবহার করা যায় না, কারণ ছেলেটা পরীক্ষা করছিল। তাহলে এটা, এবং এটা যে একটি বাড়িতে যেখানে তোমার একটি বাবা, দুইজন বাবা, একটি মা আছে, যেখানে পিতৃ ও মাতৃ উপস্থিতি, আগ্রহ, ডাক্তারি এবং শিক্ষার প্রতি আবেগ আছে, সেখানে তো এটা কঠিন। একটি শিশুর জন্য কল্পনা করো যেখানে সে সাধারণত খণ্ডন, প্রত্যাখ্যান, আঘাতের সম্মুখীন হয় ক্লাসরুমে এবং বাড়িতে, সেখানে সে বিরক্ত না করুক। আঘাত অথবা ক্লাসরুম যেখানে অবমূল্যায়ন, পুরো যোগাযোগে উপস্থিত, কিভাবে আত্মা নিভে যাবে। এবং এটা সেই শিশুর খারাপ প্রশিক্ষণের একটি ফল। এই শিশুটা অন্যকে আঘাত করার জন্য দায়ী নয়, কারণ তার কাছে অন্য কোনো মডেল ছিল না। এটা খুব গুরুতর, কারণ এরা আগামী প্রজন্মের নাগরিক, যারা আমাদের সাথে একসাথে বসবাস করবে। তাহলে এখানে যে অপরাধের সংখ্যা তৈরি হচ্ছে তা আমাদের ভয় দেখাতে বা অবাক করতে পারে না। এটা স্পষ্ট যে এটা ঘটবে। অপরাধী বা মাদক চক্রের সদস্য হওয়া খুব আকর্ষণীয়। তোমার আরেকটি বিকল্প কি? অথবা তুমি ফুটবলার, অথবা তুমি শহুরে সঙ্গীতের গায়ক, অথবা তুমি মাদক ব্যবসায়ী, অথবা তুমি চিলিতে যেভাবে বলা হয় মিনিমাম বেতনে কাজ করে মাথা নিচু করে থাকো। তাহলে এটা যেমন জটিল পরিস্থিতি যেখানে আমরা অবস্থান করছি, এবং এটা অনেক সময় হয়ে গেছে। আমি এটা 1-4 বছর ধরে কাজ করছি, এবং আমাকে যেমন করা উচিত ছিল তেমনভাবে আমাকে গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে অনেক সময় আমি ভাবি যে, যেমন আমি গতকাল বলেছিলাম, আমি মনে করতে পারছি না। এটা তোমার জন্য কি? এটা মডেলের বিকৃতির একটি অংশ। অর্থনৈতিক মডেলের জন্য, যে মডেলে আমরা প্রবেশ করেছি শিশুদের মধ্যে। এই দুর্বলতাগুলো থাকা কার্যকর। এটা কি সেই মডেল কিভাবে কাজ করে তার একটি অংশ? হ্যাঁ, এবং আমি কারমেনকে শুনতে পছন্দ করি, অথবা টাইকসনকে শুনতে কেমন লাগে সে বলছিল যুদ্ধের কথা, যখন তুমি অন্যকে মেরে ফেলতে একটি বোতাম চাপলেই হয়, এবং অনেক আগে থেকেই তুমি দূরে আছো এবং তোমার আঘাতের প্রভাব বা তোমার গুলির প্রভাব দেখতে পাচ্ছ না। এটা একটা কার্যকলাপ হয়ে গেছে যা আগে থেকেই নিন্দনীয় ছিল, সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু এখন এটা কাপুরুষতাও হয়ে গেছে। এবং সিস্টেম, জানি না সিস্টেমের জন্য এটা সুবিধাজনক কিনা, কিন্তু সন্দেহ নেই যে এটা ডিজাইন করেছে বা আমরা ডিজাইন করেছি। আমরা সিস্টেমের অংশ। আমরা দেখার জন্য যন্ত্রগুলো তৈরি করেছি। তাহলে না দেখলে কেউ তার জীবন চালিয়ে যেতে পারে এবং এরকম, কিন্তু এর মানে এই নয় যে এটা ঘটছে না। এটা বলার মানে এই নয় যে তোমার কাঁধে সব কিছু নিতে হবে। এখানে আমি আবার কোচিং এবং অন্টোলজিক্যাল বিষয় এবং গেস্টাল্টিক্সের দিকে ফিরে আসছি। যদি তুমি চাও তাহলে আমরা এখানে একটু মেশাতে পারি। কিভাবে করা যায় যাতে একদিকে উদাসীন না হয়ে যায় এবং অন্যদিকে
অতিরিক্ত সহানুভূতির দোষে না পড়া যায়। মানে এত বেশি সহানুভূতি, এত বেশি করুণার কথা বলছি, বা এমনকি অন্যের প্রতি এত বেশি সংবেদনশীলতা, কিন্তু সেটা এত বেশি যে তোমাকে আটকে দেয়, তোমাকে চাপ দেয়, তোমাকে হতাশ করে। আমি এই ধারণার সাথে শেষ করছি। আমার একজন সহকর্মী আছে যে পরামর্শক হিসেবে কাজ করে, নেতৃত্বের কর্মশালা দেয় এবং ইত্যাদি। সে উদ্বেগের বৃত্ত এবং প্রভাবের বৃত্তের খুব সহজ একটি ছবি আঁকছিল। তাহলে যখন তোমার উদ্বেগের বৃত্ত বিশাল, আফ্রিকার শিশুদের নিয়ে, এবং কতটা, আর তোমার প্রভাবের বৃত্ত খুব ছোট, কারণ তুমি চিলির একজন মালি, তখন তুমি সমস্যায় পড়ছো। মানে তুমি হতাশার দিকে যাচ্ছ। বরং একজনকে বাস্তববাদী হতে চেষ্টা করতে হবে এবং এই আকারগুলোকে মানিয়ে নিতে হবে, এবং প্রভাবের বৃত্ত যেন যতটা সম্ভব হস্তক্ষেপের স্থানগুলোর আকারের সাথে মিলে যায়। যেমন সহানুভূতি এবং করুণার ধারণার মধ্যে একটি আকর্ষণীয় পার্থক্য আছে যা এই দিকেও সাহায্য করতে পারে, এবং আমি এটি নিয়ে অনেক কাজ করেছি। আমি স্বাস্থ্য খাতের সাথে অনেক কাজ করি, ক্লিনিক, হাসপাতাল, এবং যেসব টিম মৃত্যুর সাথে কাজ করে, স্বাস্থ্যকর্মীদের জন্য যারা মৃত্যুর সাথে, যন্ত্রণার সাথে কাজ করে, তাদের মধ্যে একটি সমস্যা হলো মানসিক ক্লান্তি, বার্নআউট। এখানে আমরা পার্থক্য নিয়ে অনেক কাজ করি, কারণ সাধারণভাবে বলা হয়, সুপারিশ করা হয় যে সহানুভূতিশীল হওয়া খুব ভালো, অন্যের অবস্থানে নিজেকে রাখা, অন্য যে অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে তার সাথে সংযোগ স্থাপন করা, যাতে তাকে আরও ভালো সহায়তা দেওয়া যায়, শারীরিকভাবে যদি সে স্বাস্থ্যকর্মী হয়, অথবা মানসিকভাবে। এবং ওরিয়েন্ট একটি ভালো মৃত্যুর সহায়তার ধারণা তৈরি করে, যা বৌদ্ধ ধর্ম থেকে এসেছে এবং যা করুণার ধারণার সাথে সম্পর্কিত, যা একটি পার্থক্য তৈরি করে, যা আমার কাছে আকর্ষণীয় মনে হয়। তা হলো, আমি যদি উপলব্ধ থাকতে চাই এবং সেবা দিতে চাই, যদি আমি পারি, যদি আমার সেই জন্য উপলব্ধতা থাকে, এবং যদি আমার কাছে অন্যের সেবায় প্রতিভা এবং সম্পদ থাকে, তাহলে আমাকে অবশ্যই অন্যের যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা আমার শরীর এবং আত্মার মধ্য দিয়ে যেতে হবে না, যা সহানুভূতির ধারণা, যেখানে আমাকে অন্যের অবস্থানে নিজেকে রাখতে হয়। তাহলে যদি অন্যজন কষ্ট পাচ্ছে আর আমি যদি কিছুটা হলেও কষ্ট না পাই, তাহলে আমি সেবা দিতে পারবো না। এটা প্রয়োজনীয় নয়, কারণ সহানুভূতি, দেখেছ, হ্যাঁ, এটা ইগোর একটি আন্দোলন। কারণ আমি কেন অন্যের অবস্থানে নিজেকে রাখতে যাব যদি আমি অন্যের অবস্থানে না থাকি? অন্যজন তার জীবনের কেন্দ্রবিন্দু। এটা এমন যেন আমি তার জীবনের কেন্দ্রবিন্দু থেকে প্রোটাগনিজম কেড়ে নিচ্ছি এবং আমি নিজেকে বা অন্যদের সেখানে রাখছি। কি ভয়ঙ্কর হবে যদি এটা আমার ছেলের সাথে হয়, কি ভয়ঙ্কর। অথবা এটা এমন যখন আমার দাদা মারা গেল, অথবা এটা আমাকে মনে করিয়ে দেয়। তাহলে আমি যেন অন্যের জীবনের সিনেমা ব্যবহার করতে শুরু করি, যাতে আমি সেবায় নিজেকে রাখতে পারি। এটা করা প্রয়োজনীয় নয়, তুমি শান্তিতে বাঁচতে পারবে না। এবং যদি আমি বুঝতে পারি যে এটা প্রয়োজনীয় নয়, তাহলে আমি করুণার দৃষ্টিকোণ থেকে একটি ভিন্ন পদক্ষেপ নিই। বিষয়টি অন্যজনের, এটা আমার নয়। আমি এটি স্পষ্ট পার্থক্য করি এবং একটি সুরক্ষিত সীমা নির্ধারণ করি, যা তুমি সেখানে বলছিলে। কিন্তু আমি সব সম্পদ, সব প্রতিভা নিয়ে সেই ব্যক্তির সেবায় নিজেকে উপলব্ধ রাখি। অবশ্যই এটা একদম ঠিক আছে। আমি পুরি না। এবং তুমি পুরো না, এবং আমি পুরি না, এটাই মৌলিক। যেমন আমাকে বলেছিল যখন আমি একটি মাতৃস্থানে স্বেচ্ছাসেবক হিসেবে যেতাম, নিকো আমাকে বলেছিল, আমি জানি তুমি সপ্তাহে 3 দিন আসতে চাও, কিন্তু একদিন আসো, কারণ তুমি সপ্তাহে 3 দিন আসছো। এটা আমাদের সাথে হয়েছে, এটা ব্যক্তিগতভাবে নেবে না, কিন্তু মানুষ 1 মাস পর বিরক্ত হয়ে যায় এবং চলে যায়। সে বিরক্ত হয়ে যায়, সে ক্লান্ত হয়ে পড়ে এবং কম আসার কথা বলতেই লজ্জা পায়। যদি তুমি একটা প্রতিশ্রুতি দাও, তুমি সেটা পালন করবে এবং আগ্রহ নিয়ে আসবে। এবং অন্যটি হলো করুণা, যা হচ্ছে কার্যকর সহানুভূতি, অথবা কার্যকর সহানুভূতিতে যা ঠিক তা নয়, যা আমি মনে করি তুমি বলছো, এটা আরও পরিষ্কার। আমি এটি স্নিক পিক করছি, অবশ্যই, কারণ আমি এটা নার্সের দৃষ্টিকোণ থেকে ভাবি, ডাক্তার থেকে, সেই ব্যক্তির দৃষ্টিকোণ থেকে যে যদি তুমি সংবেদনশীল হতে চাও, তুমি আবেগপ্রবণ হবে, তুমি সব কিছু করবে যা ঘটে যখন কেউ অন্যের অনুভূতি অনুভব করে, প্রতিটি পাশের সাথে তুমি পাগল হয়ে যাবে। তুমি পাগল হয়ে যাও, তুমি পারবে না। দেখো, আমি প্রশ্নটা করেছি যখন তারা বলে না। আমি তাদের প্রশ্ন করি, তুমি যখন এটা অনুভব করেছিলে, সেই মুহূর্তটা মনে রেখো, তুমি তখন কি ভাবছিলে? এবং প্রায় 9-0
সময় তুমি নিজের কিছু নিয়ে ভাবছ। আমি স্কুলে ছিলাম, তখন আমি মনে পড়েছিলাম কেন আমি মনে পড়েছিল একটি জুয়ের আর্জেন্টিন সঙ্গে, মানে সে সিনেমার প্রধান চরিত্রের স্থান দখল করেছে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রায় এমন বলা যেন না আমি এক শূন্যতি আদেশ অনুসরণ করব, কারণ না হলে ঈশ্বর আমাকে শাস্তি দেবে। বলতে না বলে আমি মনে পড়ে বাবাকে ঈশ্বর শাস্তি দিয়েছিলেন। অবশ্যই এটা ভুল এবং শেষ। নৈতিকতা পুরস্কার এবং শাস্তির মাধ্যমে গড়ে তোলা যায় না। এটা পোষা প্রাণীদের জন্য, এবং এমনকি তাদের সাথে এটা প্রয়োজনও নেই। মানু, আমি মনে করি তুমি কিছু বলতে চাচ্ছ। আমি যখন তোমার জন্য একটু বেশি পানি আনতে যাচ্ছি তখন শুনছি, এবং তারপর যখন মানুষ গেস্টাল্টিকের অভাব হবে, গেস্টাল্টিক অনুশীলন, একটু সেখানে ঢুকে পড়ি। আমাদের বলো যে গেস্টাল্ট কি এবং তুমি কিভাবে এটা ক্ষমা শারীরিক কোচিংয়ের সাথে একত্রিত করো। এর মধ্যে অনেক সম্পর্ক আছে। এগুলো একে অপরকে খুব ভালোভাবে সম্পর্ক করে। মানসিকতায় বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আছে। প্রতিটি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি রোগীর সাথে কাজ করার জন্য একটি পদ্ধতি, প্রযুক্তি বা সরঞ্জামের একটি সেট তৈরি করে, এবং গেস্টাল্ট বিশেষভাবে সাইকোড্রামাটিক প্রযুক্তিগুলোকে বিকাশ করে অনেক অন্যান্য কিছুর মধ্যে। থিয়েটারের প্রযুক্তির মতো খুবই অনুরূপ, এবং তারা এগুলো বিকাশ করে কারণ গেস্টাল্টের জন্য পুনরায় একীকরণ গুরুত্বপূর্ণ, আবারও মানসিক, জ্ঞানীয়, আবেগীয় এবং শারীরিক বিষয়গুলোর মধ্যে সম্পর্ক নিয়ে, এবং বিশেষ করে যেখানে ফোকাস অভিজ্ঞতার উপর, এবং অভিজ্ঞতা বোঝানো হয় আবেগ, এবং সেই আবেগের শারীরিক রূপায়ণের মাধ্যমে। এটা হলো আমি কিভাবে বাস্তবতা অনুভব করি যা আমার সাথে ঘটে, এবং আমি কিভাবে এটা ভাবি তার চেয়ে বেশি। গেস্টাল্ট অন্যান্য তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মতো বিশ্বাসের সিস্টেমে কাজ করে না, বরং অভিজ্ঞতার উপর বেশি ফোকাস করে। এটা বলা নয় যে আমি বিশ্বাসকে পাশ কাটাচ্ছি, কিন্তু এটা অভিজ্ঞতার উপর অনেক বেশি ফোকাস করে, কারণ ধারণাটি হলো যে শেষ পর্যন্ত অভিজ্ঞতা তোমাকে সম্পূর্ণ করে। এটা একটি জার্মান শব্দের সাথে সম্পর্কিত, যার অনেক অনুবাদ আছে, কিন্তু এটা হলো সব কিছু। এটা হলো একক, এটা হলো কিছু একটা সম্পূর্ণতার মতো। কিছু সম্পূর্ণতা কিভাবে কিছু একটা সম্পূর্ণ করে? ঠিক আছে, অভিজ্ঞতা হলো কিছু বলার জন্য সম্পূর্ণতা। তাহলে গেস্টাল্টের জন্য পরিবর্তন ঘটে যখন তুমি এটা শুধু বুঝলে না, হ্যাঁ আমি বুঝতে পারছি এটা সম্পর্কিত, কারণ যখন আমি শিশু ছিলাম তখন আমার সাথে এমন কিছু ঘটেছিল, আমি এটা বুঝতে পেরেছি, কিন্তু আমি এখনো একইভাবে আচরণ করছি, একই ভূমিকায় রয়েছি। গেস্টাল্টে তুমি অভিজ্ঞতা অর্জন করো, এবং এটা কিছু মানুষের জন্য কিছু বুঝতে পারা এবং তাদের বোঝার মধ্যে পার্থক্য হবে, এবং কিছু বোঝা। শরীর বোঝা হলো শরীর করলেই কোচিং সংযোগ। সাইকোড্রামা তুমি বলেছিলে, বাবা মেয়ের নির্দেশনা মজার। তুমি খুব ভালো বলছিলে, তুমি সাইকোড্রামার কথা বলছিলে, এবং আমার কাছে এটি একটি বিষয় যা আমি অনেকবার দেখেছি। আমি এই অনুশীলনের সাক্ষী হয়েছি, এবং এটি মজার যখন নির্দেশনা হলো বাবা এবং মেয়ে, বাবা এবং মেয়ে। ঠিক আছে, তুমি এখন মেয়ে হচ্ছ এবং বাবা হচ্ছে মেয়ে। একটি দৃশ্য তৈরি করো, তারা ঝগড়া করে, সব সময় রান্নাঘরে খাবারের সময় ঝগড়া করে, কারণ আমি জানি না কেন। ঠিক আছে, দেখো তারা প্রতিনিধিত্ব করুক, কিন্তু সেখানে তুমি শরীর যুক্ত করো এবং তখন তুমি অভিজ্ঞতা অনুভব করো। কিন্তু এর পাশাপাশি এটি শুরু হয় যেন কারিকেচার দিয়ে, যেমন কাঠের গুঁড়ো দিয়ে, তাই পরে তারা সিরিয়াস হতে শুরু করে এবং হঠাৎ করে মেয়ে নিজেকে বাবার যুক্তি রক্ষায় খুঁজে পায়, কিন্তু তাতেই শেষ। এমনকি শরীর এবং বাবার সাথে। এটি অন্যের অনুভূতিগুলো বুঝতে একটি চমৎকার উপায়। কিন্তু এটি বোঝাপড়া সংব্র এখানে নয়। ঠিক, এবং এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমরা ইভেন্টে এই সাক্ষাতে যা করতে বলছিলাম তা হলো স্নায়ুতন্ত্রের প্লাস্টিসিটি, মানে স্নায়ুতন্ত্রের প্লাস্টিসিটি। সম্ভবত কিছু বোঝা, কিছু যুক্তি করা, কিছু তথ্য শোষণ করা, এটি হয়তো একটি বা দুটি সংযোগ যোগ করতে পারে, কিন্তু যখন তুমি অভিজ্ঞতাগুলো অন্তর্ভুক্ত করো তখন তুমি একযোগ করো। এটি একটি নতুন নেটওয়ার্ক যা তৈরি হচ্ছে। একদম। একজন আছেন যিনি একটি বই লিখেছেন যার নাম সচেতন আন্দোলন এবং স্বায়ত্তশাসন, যা একটি শৃঙ্খলা যা এই বিষয় নিয়ে কাজ করে। তারা বলেন যে মস্তিষ্কটি যেন একটি ক্রিসমাস গাছের মতো। এটি আলো নিয়ে আছে কিছু জিনিসের পুনরাবৃত্তিতে, যা আমি শিখেছি সেগুলো করা হয়।
তাহলে এটা জ্বলছে, 2+2 হলো 4, 2+2 হলো 4, এবং অন্যগুলো নিভে আছে। কিন্তু যখন তুমি কিছু নির্দিষ্ট ব্যায়াম করো যা তোমাকে বের করে নিয়ে আসে, যেমন জানি না, অন্য হাতে দাঁত মাজা, বিছানার অন্য পাশে ওঠা, অন্য হাতে লেখা, তখন মস্তিষ্কের আলোগুলো শেখা শুরু হয়, যেন নতুন সাইনাপটিক পথগুলো শুরু হয়। এখানেও করা যায়। এবং তারা যা বলছে তা হলো বয়সের সাথে সাথে, কারণ মস্তিষ্ক আসলে একটি শক্তি সঞ্চয় করে। কারণ যদি আমি প্রতিবার যখন জলপাত্রটি নিতে যাই আমাকে ভাবতে হয় কিভাবে এটি নিতে হবে যাতে এটি স্বয়ংক্রিয় না হয়, আমি যাই এবং এটি নিই, ঠিক ঠিক। কিন্তু বয়সের সাথে সাথে আমরা স্বয়ংক্রিয়তা দিয়ে ভরে যাচ্ছি, আর স্বয়ংক্রিয়তা, এবং তখন আমরা কঠোরতায় প্রবেশ হই। তাহলে পিছনে ফিরে যেতে হবে এবং প্রতিটি মুহূর্তে নতুনভাবে বিশ্বের মুখোমুখি হতে হবে, তাহলে যেন ক্রিসমাস গাছের আলো জ্বলে ওঠে। হ্যাঁ, মস্তিষ্ককে যেন প্রসারিত করা, এমনভাবে বললে। আমাদের শরীরের স্ট্রেচিং ও করতে হবে। একটি মস্তিষ্কের ট্রেকিং, একটি মস্তিষ্কের ট্রেকিং মিস্ট্রি। নতুন অভিজ্ঞতার জন্য নিজেকে খুলে দিতে। হ্যাঁ, এটা শুধু তাই নয় যে কেউ এটি ভালো সংস্কৃতির সাথে একটি শিল্পকর্মের সাথে যুক্ত করে, তাই না? কিন্তু নিজেকে চ্যালেঞ্জ করা জরুরি। যেমন তুমি বলছিলে, আমি অন্য হাতে দাঁত মাজি, আমি বাম হাতি, হয়তো তুমি ডান হাতি বলছো। এটি সান্ত্বনা অঞ্চলের বাইরে বের হওয়া, অফিসে যাওয়ার জন্য একটি ভিন্ন পথ নেওয়া। এবং শারীরিক ব্যায়াম, এছাড়াও অনেক শারীরিক ব্যায়াম আছে যা তোমাকে প্রসারিত করতে, বাড়াতে সাহায্য করে। তুমি আমাকে মনে করিয়ে দিচ্ছ, তোমরা কি সিনেমাটি মনে করো, মৃত কবিদের সমাজ সিনেমাটি, যখন শিক্ষক রবি উইলিয়ামস, আল্লাহ তাকে শান্তি দান করুন, এটি একটি ভালো উদাহরণ। পরে যদি তুমি চাও, যদি তারা উৎসাহিত হয়, আমরা আত্মহত্যা নিয়ে একটু কথা বলতে পারি। কিন্তু চরিত্র কি ছেলেদের কাছে অনুরোধ করে যে তারা দাঁড়িয়ে যাক? আজকাল এটা একটি ক্লিশে, কিন্তু সেই সময় আমি মনে করি এটা বেশ বিপ্লবী ছিল। এবং সে সিনেমাটি এমনভাবে সেট করা ছিল যে সময় অনেক পিছনে, কিন্তু সে তাদের কাছে অনুরোধ করে যে তারা একটি স্কুলে চলে যাক, যেমন আমরা আর্জেন্টিনায় বলি পিপি কুকু, ভালোভাবে আভিজাত্যপূর্ণ। ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, একটি জায়গা থেকে তার কক্ষটি দেখা, ঠিক দৃষ্টিভঙ্গি বদলান। এটা সবকিছু বদলে দেয়। এটা সবকিছু বদলে দেয়। সেখানে স্নায়ুতন্ত্রের প্লাস্টিসিটি সক্রিয় হয়। আমি মনে পড়ে আমি ছিলাম, জানি না তোমরা জানো কিনা, বার্নিং ম্যান উৎসব। এটি একটি উৎসব, সম্ভবত তোমরা জানো না, জানি না প্রযুক্তিবিদরা বার্নিং ম্যান সম্পর্কে কথা শুনেছে কিনা। তোমরা জানো আমি কি বলছি? হ্যাঁ, ড্যানিয়েল স্যাল হলো ইলেকট্রনিক পার্টির মেকা, কিন্তু এই সপ্তাহে 7,000 মানুষের পরিকল্পনায় ব্ল্যাক রক সিটি, যা একটি বিশাল ক্যাম্পিং স্থান, বাস ও তাঁবু এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে গঠিত, নেভাদার দ্বিতীয় সবচেয়ে জনবহুল শহরে পরিণত হয় রেনোর পরে। সবাই টিকিট কিনে প্রবেশ করে, এমনকি পারফরমেন্স, ডিশ, সব কিছু। কিছু মানুষ 4 মাস আগে থেকেই স্থাপনা তৈরি করতে শুরু করে। আর কি জানি, আসলে এটা ঠিক নয়। এটি একটি খুব সুন্দর উৎসব, যাতে যেতে পারে যে যেতে পারে, তা পৃথিবীতে একমাত্র। কিন্তু ঠিক আছে, সেখানে আমি জানতে পারলাম একটি মন্দির আছে, একটি মন্দির যা পরে আগুনে জ্বলে যায়, কারণ এটি কাঠ দিয়ে তৈরি। আর তারপর শেষ 2-3 দিন সবকিছু জ্বলে ওঠে, এবং এটা হাজার। এর পিছনে একটি ধর্মীয় রীতি আছে, একটি ঐতিহ্য, একটি প্রতীকও আছে। এবং মন্দিরে মানুষ ধ্যান করতে যায়, বিশ্রাম নিতে যায়, সেখানে নীরবতা বজায় রাখা হয়। এটা একটা বিশাল কাঠামো। এখন এগুলো লেজার দিয়ে করা হচ্ছে, এবং শুরু কিছু অবিশ্বাস্য জিনিস। এবং মানুষ সেখানে তাদের মৃত আত্মীয়দের ছবিগুলো লাগায়, এবং দেয়ালে কিছু লেখে, এবং তাদের ইচ্ছেগুলো প্রকাশ করে, এবং তারপর সেটা পুড়ে যায়। আর সেখানে আমি 2014 সালের রবিনের ছবি দেখলাম, এবং ভাবলাম এই মানুষটা এই পরিস্থিতিতে কি করছে। আর আমি জিজ্ঞেস করলাম, কেউ একটা বড় ছবি লাগিয়েছে, এমন একটা আলতারে দাঁড়িয়ে আছে, সেখানে রবিনের ছবি ছিল, যেটা বলা যাক সেখানে অনেক অন্য ছবিও ছিল, কিন্তু ঠিক আছে, সে একটু সেই চরিত্রের রূপদান করেছিল। এটা কি দুঃখী জোকার, তাই না? একটা সময়, আমি জানি না তোমরা কি জানো যে রুশ জোকার স্কুলে গতকাল আমাকে বলেছিল যে তোমাদের জোকার পছন্দ নয়, তোমাদের ছোটবেলার জোকার পছন্দ নয়। কিছু লোক তাদের ভয় দেখিয়েছিল। পারম্পরিকভাবে রুশ জোকার চোখে একটা অশ্রু আঁকে, এবং তুমি কি
দেখেছ জোকারের ছবি যখন সে মেকআপ করছে বা শোয়ের পরে মেকআপ মুছে ফেলছে? দুঃখী মুখের জোকার। এখানে একটা বিষয় আছে, এবং রবিন উইলিয়ামসের জন্য এটা যেন এক ধরনের চূড়ান্ত উদাহরণ, কারণ তিনি সারা জীবন বিষণ্ণতার সাথে বসবাস করেছেন। নেশা একটা পরিণতি, কিন্তু তিনি বিষণ্ণতার সাথে বসবাস করতেন। তিনি বলতেন যে তার একটি ঐতিহাসিক মহাকাব্যিক স্ট্যান্ড আপ শো আছে, যা দর্শকের দৃষ্টিকোণ থেকে রেকর্ড করা হয়েছে, এবং এটা স্ট্যান্ড আপের ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসে। এবং তিনি বলেন, আমি বের হওয়ার আগে নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম। পারফরমেন্সের সময় যখন আমি চলে গেলাম, আমি ক্যামেরায় ফিরে গেলাম, আমি বিছানায় যেতে চেয়েছিলাম, আমি একটা লাজেপা নিতে চেয়েছিলাম এবং অস্তিত্বহীন হয়ে যেতে চেয়েছিলাম। আর তুমি বলছো এটা কিভাবে সম্ভব? মানে যা আমি প্রকাশ করছিলাম সেটা হলো শো চলতেই থাকবে, তাই না? এজন্য আমি তার প্রতি অনেক সম্মান রাখি, অনেক কারণে, কিন্তু সবচেয়ে বেশি যেহেতু আমি একজন থেরাপিউটিক সঙ্গী হিসেবে যারা বিষণ্ণতা এবং নেশার সমস্যায় ভুগছেন তাদের সাথে অনেক কাজ করেছি, এবং পরিবারের কিছু ক্ষেত্রে আমি এটা খুব ভালোভাবে মনে রেখেছি। এটা সহানুভূতির কথা। আমি তার প্রতি সহানুভূতি অনুভব করি কারণ এটা আমাকে আমার কিছু বিষয়ের কথা মনে করিয়ে দেয়। এখন আমার একটু অপরাধবোধ হচ্ছে, কিন্তু ঠিক আছে, এটা হওয়া উচিত নয়। 2001-এর অঘাত, কিন্তু ঠিক আছে, আমরা এখানে আছি। আমি রবিনের ছবিটা ফেলে দিলাম, কিন্তু যদি তোমরা চাও আমরা অন্যদিকে যেতে পারি। ব্যাটম্যানের জন্য ডাকাতির পরিবর্তে এটি উদাহরণস্বরূপ। আমরা সময় নিয়ে কেমন আছি ড্যানি? পারফেক্ট। এটা একটা ভালো সময় আমি মনে করি মানু টারমেনের কাছে তুলনামূলক মিথোলজি সম্পর্কে প্রশ্ন করার জন্য। মানে তোমার কাছে চলে যেতে পারতো না? না না, যখন তাকে একটু তদন্ত করলাম, যাতে তাকে জানার আগে, কারমেনকে জানার আগে, আমি জানতে পারলাম যে তুমি মার্গারিটা ওভালের একটি ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী হিসেবে অংশ নিয়েছিলে, যিনি একজন অধ্যাপক। তিনি ক্যাথলিক জঙ্গিয়ান বিশ্ববিদ্যালয়ের একজন মনোরোগ বিশেষজ্ঞ। অবশ্যই এটা মিথোলজির কর্মশালা হিসেবে শুরু হয়েছিল, যেটা আমার কাছে আকর্ষণীয় ছিল। আমি মিথোলজি নিয়ে পড়েছিলাম, পরে জানলাম যে এটাকে গ্রিক মিথোলজিতে অলিম্পিক বলা হয়। একজন আমেরিকান জঙ্গিয়ান মনোরোগ বিশেষজ্ঞের লেখা, যার নাম চিনোরা বলেন, যিনি চিলিতে এসেছিলেন। এবং তার, যতদূর আমি জানি, 3টি বই আছে, প্রতিটি নারীর দেবী, যা আমি প্রথম পড়েছিলাম। 5-0 এর পর নারীর দেবী, এরকম কিছু, এবং প্রতিটি পুরুষের দেবতাবলী। তাহলে সে যা করে তা হলো গ্রিক মিথোলজির দেবীদের, যেমন আফ্রোদিতা, আর্তেমিস, অ্যাথেনা, হেরা, তাদের একটি মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করে, এবং সে যা উপস্থাপন করে তা হলো এই গ্রিক অলিম্পিক দেবীরা নারীদের বিভিন্ন রূপের আর্কিটাইপ হবে, যা সময়ের জ্ঞান দ্বারা গ্রহণ করা হয়েছে এবং এই দেবীদের মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়েছে এবং শরীরে রূপান্তরিত করা হয়েছে, যাতে এই নারীর ব্যক্তিত্বগুলোকে উপস্থাপন করা যায়। ঐতিহাসিকভাবে যে আর্কিটাইপগুলো সব সময় বিদ্যমান ছিল, মায়ের আর্কিটাইপ, স্ত্রীর আর্কিটাইপ, কুমারীর কন্যার আর্কিটাইপ, ভঙ্গুর, দুর্বল, যাকে সাহায্য করতে হয়, ইত্যাদি। পুরুষদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল জিউসের সাথে। আমি এটাই করছিলাম, এবং এটাই ছিল কর্মশালাগুলো যেখানে আমি এই আর্কিটাইপগুলো নিয়ে কাজ করছিলাম। এবং শিনোডা বলেন যে একীকরণের ধারণা উপস্থাপন করেন, ভাবতো তোমার মনটা একটা অলিম্পিক টেবিলের মতো, যেখানে তোমার সব দেবী বসে আছে। এটা ভালো, কিন্তু কিছু আছে যারা জেগে আছে এবং অন্যরা ঘুমাচ্ছে। মা খুব জাগ্রত, খুব জাগ্রত। কিন্তু আফ্রোদিতা ঘুমিয়ে আছে, সেই যৌন সঙ্গমী নারী তোমাকে সম্পূর্ণ করার জন্য, তোমাকে একীভূত করার জন্য ঘুমাচ্ছে। আফ্রোদিতাকে জাগিয়ে তোলে। এই সম্পূর্ণ করার কাজ, সম্পূর্ণকরণ, জানি না শব্দটা আছে কিনা, অথবা সম্পূর্ণতার, ধন্যবাদ, অথবা নমনীয়তা বাড়ানোর জন্য আমরা নমনীয়তায় ফিরে আসি। একীভূতকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শরীরের সাথে কাজ করা হয়। তাহলে আমরা এই কর্মশালাগুলোতে বিভিন্ন আর্কেটাইপের সাথে কাজ করি, এবং আফ্রোদিতার শরীর, তার ভঙ্গি, তার গতি, তার শ্বাস প্রশ্বাস হেরার শরীরের মতো নয়, যিনি স্ত্রী দেবী। উদাহরণস্বরূপ, এটা পার্সেফোনির শরীরের মতো নয়, যিনি রাজকন্যা।
বিপদে পড়া কুমারী, বিপদে পড়া যুবতী। এটা একটা খুব নাটকীয় কাজও। 2001। যদি আপনি এখন বলেন ভাবুন, চোখ বন্ধ করুন, ভাবুন আপনি জিউস। এই মুহূর্তে জিউসের শরীর কেমন? চোখ বন্ধ করো এবং শুরু করো। কিং তাই বা ডায়োনিসাস। তাহলে এটা ছিল সেই কাজ যা আমি করতাম। এবং পরে ভালো, আমি এই ডিপ্লোমা দেখলাম যা মার্গারিতা করছিল, তুলনামূলক মিথোলজি। ভালো, এবং সেখানে আমি অনেক গভীর একটি বিষয়ের মধ্যে প্রবেশ করলাম, কারণ সে প্রাচীন মিথোলজি নিয়ে অনেক কাজ করে। এবং এছাড়াও সব মিথোলজিগুলো, যেহেতু এটাকে বলা হয় তুলনামূলক মিথোলজি ডিপ্লোমা, সেখানে কিছু স্থানের মিথগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা হয়, যেমন মিশরীয় মিথোলজি, আদিবাসী দেশের মিথোলজি, মায়া, আজটেক। এবং আপনি বুঝতে শুরু করেন যে কিছু সাদৃশ্য আছে এখানে। উদাহরণস্বরূপ হিরোর আর্কিটাইপ দেখা যায়, যে আপনি বুঝতে পারেন যে হিরোর আর্কিটাইপটি গিলগামেশ থেকে শুরু করে পোপল গুড়ে পর্যন্ত বিস্তৃত। ঠিক? হ্যাঁ, আমিও। যখন তুমি কথা বলছিলে তখন আমার মাথায় স্বপ্নের বিষয়টি চলে আসলো, এই সমস্ত চিত্রগুলো যা অচেতনভাবে হাজির হয় এবং যেগুলো কিছুভাবে তোমার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। এটা কিভাবে মিশে যায় স্বপ্নের ব্যাখ্যা এবং দেবীদের বিষয়। উদাহরণস্বরূপ, অনেক কারণ এগুলো কোনোভাবে উপস্থাপন করা হয়। স্বপ্ন হলো একটি স্বপ্নময় বিষয়বস্তু, এবং তাই এটি প্রতীকী। তুমি কিছু নিয়ে স্বপ্ন দেখো, কিন্তু সেটা নেসেসারিলি তুমি যা স্বপ্ন দেখেছো তা সঠিকভাবে উপস্থাপন করছে না। আমি স্বপ্নে দেখতে পারি যে আমার একটি শিশু আছে, আমি মা, এবং আমি তাকে অবহেলা করছি। এবং এটা নেসেসারিলি নয় যে আমি আমার শিশুকে অবহেলা করছি, বরং এটা প্রতীকী হতে পারে যে আমি আমার অভ্যন্তরীণ শিশুকে যত্ন নিচ্ছি না। উদাহরণস্বরূপ, যে আমি আমার নিজের দুর্বলতাগুলো থেকে নিজেকে রক্ষা করি না, যে আমি এমন পরিস্থিতির সম্মুখীন হই যা আমাকে দুর্বল করে। উদাহরণস্বরূপ, এটা একটা ব্যাখ্যা হবে। আর আর্কিটাইপগুলো থেকে তুমি কিভাবে কাজ করছো, কিভাবে সেখানে কিভাবে মিশে যায়। ট্যারট, উদাহরণস্বরূপ, এটি প্রতীকবাদের একটি প্রতীকী কাজ। এবং ভালো, কিছু লোক মনে করে বা এটি এলোমেলোভাবে দেখে। কিছু লোক বলছে যে ট্যালেন্টটি প্রকল্পিত কারণ এটি একটি কার্ডের মতো মনে হয় যা তোমার সামনে আসে, যেমন একটি স্বপ্ন। আরেকটি পর্বে জিওভান্নি আপাব্লাজার সাথে, যিনি একজন জ্যোতিষী এবং আইচিং নিয়ে কাজ করেন এবং ট্যারোটের কার্ডগুলোর সাথে কাজ করেন, তিনি কিছু আফ্রিকান কার্ড পছন্দ করেন, একটি আফ্রিকান ট্যারোট। তিনি অবশ্যই এলোমেলোতা ধরুন, অংশগ্রহণকারীর জন্য এলোমেলো অভিজ্ঞতা, যে কোনো কার্ডই তোমার জন্য আসে। এবং তারপর অন্তর্দৃষ্টি, যে তোমার জন্য কার্ডগুলো পড়ে। এবং তিনি ব্যাখ্যা করছিলেন, একটু ব্যাখ্যা করলেন কিভাবে তার শিক্ষকদের সাথে তার যাত্রা ছিল, যিনি একজন প্রকৌশলী, একজন যথেষ্ট গাণিতিক এবং খুব যুক্তিবাদী ব্যক্তি। তার শিক্ষক বলতেন যে তিনি সেরা ছাত্র কারণ তিনি পরিশ্রমী, কিন্তু পরে যখন তাকে কার্ডগুলো ব্যাখ্যা করতে বলা হতো তখন তাকে অন্তর্দৃষ্টিকে একটি প্রধান স্থান দিতে বলা হতো। এবং সে আমাকে সেই প্রথমবারের কথা বলেছিল যখন সে সফল হয়েছিল, কারণ তাকে ঠেলে দেওয়া হয়েছিল কিছু দেওয়ার মাধ্যমে, প্রথমে যা মনে আসে, এবং শেষ পর্যন্ত সে বাড়িয়ে দিল এবং বলতে শুরু করলো, ঠিক আছে এখন তুমি কার্ডগুলো পড়ছো। ট্যারট বলছিল, এটা খুবই আকর্ষণীয় যা তুমি বলছো, কারণ এটা একটি জৈবিক আন্দোলন। অবশ্যই, কারণ যা তোমার অন্তর্দৃষ্টিকে বাধা দেয় তা হলো মনের বিষয়। তুমি সেটা বের করো এবং শুরু করো যেন প্রবাহিত হচ্ছ। একটি চিন্তা আসে যা খুবই জৈবিক, যে কখনো কখনো ঠিক আছে, যেন আমি চ্যানেলিং করছি, যা অনেক কিছু সম্পর্কিত, যে আমি যখন রেগে যাই তখন আমি নই। যা বের হয় ধরো জৈবিকভাবে, সেটাও শরীরের সাথে সম্পর্কিত। এটা খুবই আকর্ষণীয়, একটি কণ্ঠস্বর যা অন্য একটি স্থান থেকে বের হয় এবং বেশ সঠিক। এটা বেশ সঠিক, অবশ্যই। আচ্ছা, এখানে আমরা একটি মন্ত্রমুগ্ধকর ক্ষেত্রে প্রবেশ করছি, তাই না? এটি গোপনীয় নয়, কারণ আমরা এটিকে সংরক্ষিত হিসেবেও সংজ্ঞায়িত করি না। এটি মিস্টিকও নয়, বরং তত্ত্ব, প্রায় জাদুকরী। এবং এটা সংজ্ঞায়িত করা উচিত যে জাদুকরী নয়, কিন্তু এটা প্রথমে আমার কাছে জাদুকরী মনে হয়। এবং একই সময়ে সুপার যুক্তিসম্মত যে থেরাপিতে, বিশেষ করে সাইকোঅ্যানালিটিক থেরাপিতে, কিন্তু সাধারণভাবে রোগী ইতিমধ্যেই জানে,
রোগীর কাছে উত্তর থাকে। থেরাপিস্ট তাকে তার যাত্রায় সহায়তা করে, ধরো অবচেতন থেকে সচেতনে যাওয়ার জন্য। উত্তর, ধরো আত্মজ্ঞান এবং এরকম। কিন্তু অন্যটির সাথে কি হয়? তুমি কখন সেই অন্তর্দৃষ্টি পাও? হয়তো হয়তো যদি আমি তোমাকে বলি, ঠিক আছে, একজন বন্ধুর জন্য কার্ডগুলো ফেলে দাও, যাকে তোমরা জানো এবং যাকে আমি অনেক বছর ধরে চিনি, এবং কার্ডগুলো বের হয়। যেহেতু আমি তাকে অনেক দিন ধরে চিনি, আমার অন্তর্দৃষ্টি, ধরো একটি সিভি আছে, এটা যেন একটি অন্তর্দৃষ্টি, ধরো একাডেমিক ব্যাগেজ নিয়ে। কিন্তু কেউ যাকে আমি চিনি না, হঠাৎ করে যে আমার সামনে প্রথমবার বসে এবং আমি সেখানেই, তার জন্য কার্ডগুলো ফেলে দিই, সেটা হবে খাঁটি অন্তর্দৃষ্টি। তাদের কি মনে হচ্ছে? ব্যাখ্যা। জি, একটু আগে জাদু নেই। অবশ্যই, এজন্য আমি বলছি সেখানে কিছু আছে। ধরো, যেমন সেই উক্তিটি বলে, যে কোনো প্রযুক্তির উপাদান যা তুমি ব্যাখ্যা করতে পারো না তা জাদুর মতো। এমন কিছু, আমি এটা একটু ভুলভাবে পুনরাবৃত্তি করছি, কিন্তু ধরো জাদু এবং প্রযুক্তি যা তুমি বুঝতে পারো না প্রায় একই রকম বুঝছো। যদি তুমি মোবাইল ফোনটা নিয়ে যাও, 200 বছর পিছনে ফেলে দাও এবং একজন তীর্থযাত্রীকে দেখাও, তাহলে ফোনটা বলবে এটা জাদু। এছাড়াও আসলে আমি জানি না এটা কিভাবে কাজ করে, কিন্তু আমি বুঝি যে ঠিক আছে, এখানে সার্কিট এবং অন্যান্য জিনিস আছে, তাই না? কিন্তু অন্তর্দৃষ্টির সাথে, ক্ষমতার অন্তর্দৃষ্টির সাথে কার্ডের পড়া বা প্রতীকের মাধ্যমে, এই ক্ষেত্রে কার্ডগুলো বের করা, যাতে অন্যজন বের করে, কারণ তুমি ফেলে দাও এবং অন্যজনকেও সেটি ব্যাখ্যা করতে হবে। আমার উপর কয়েকবার কার্ড ফেলা হয়েছে, আসলে 3টি কার্ড, যেটা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে, অথবা এটা নির্ভর করে, সবসময় ভাগ করা হয়। এবং তাই এটা এমন যেন, অন্তত আমি যা মনে করি, মাঝের কার্ডটি হলো কেন্দ্রীয় কার্ড এবং বাম পাশের কার্ডটি হলো ধরো কেন, ধরো তুমি কোথা থেকে আসছো, এবং ডান পাশের কার্ডটি হলো কেন, তাই না? কোথায় যাচ্ছ? এবং যে 3টি কার্ড তোমার সামনে আসে এবং সেগুলো উল্টানো আছে কিনা ইত্যাদি। ট্যারোটিস্টের যে লাইনটি তোমাকে দেয় তা একটি যথেষ্ট নির্দিষ্ট লাইন, কিন্তু এই নির্দিষ্টতা, এই কনক্রেশন কোথা থেকে আসে? আমরা কি নতুন ভাষা আবিষ্কার করছি? আসেন্ড, এটা কোথা থেকে আসে? এটি একটি উন্মুক্ত প্রশ্ন। এটি অলঙ্কৃত নয়, তবে এটি এমন একজনের কাছ থেকে একটি খোলা প্রশ্ন, যিনি বেশ সন্দেহপ্রবণ, এমন একজনের কাছ থেকে যিনি জ্যোতিষশাস্ত্র কার্ড সুযোগ দেওয়ার জন্য যাত্রা করেছেন, সাধারণ সম্মানের বাইরে এটিকে একটি সুযোগ দেওয়ার জন্য, বা সেটা হলো নীরব প্রত্যাখ্যান। আসেন সম্মান কূটনৈতিক, অর্থাৎ কারণ আমি সেখান থেকে এসেছি। সত্য হলো আমি সেখান থেকে এসেছি, এবং ঠিক আছে, এই বন্ধু জিওভানির মতো মানুষগুলো আমাকে আবার একটি সুযোগ দিতে বাধ্য করেছে। ধরো বিষয়টা কি জানি না। কেমন আছি আমরা কি আছি, তাই না? কম বেশি ঠিক আছে। আমি মনে করি এটা বিরতির জন্য একটি ভালো সময়। চলুন ট্যারোট নিয়ে যাই। খুব ভালো, ঠিক আছে। এবং একটি খোলা প্রশ্ন নিয়ে, যা এই এপিসোডে উত্তর পাওয়ার প্রয়োজন নেই। এই সাউন্ড ছেলেরা, অনেক ধন্যবাদ। তোমাকে পেয়ে খুব ভালো লাগলো মানো। ধন্যবাদ কারমেন, আসার জন্য ধন্যবাদ। এটি একটি সম্মান। এবং আমি তাদের বলি, ঐতিহ্য হল অতিথির সাথে একটি আলিঙ্গন, কিন্তু যেহেতু আমরা 3 জন, তারা কি আমাদের একটি ত্রিমুখী আলিঙ্গন দিতে উৎসাহিত হবে? একটি বায়োড্যান্সার প্রক্রিয়া। ওই তো আমি একই কথা বলতে যাচ্ছিলাম। ভালো, ঠিক আছে, অনেক নাচ। এটি ছিল মেথানোয়েমান আমার একীকরণের যুগ। এই চক্র সম্পর্কে আরও জানতে এবং যা আসছে তা জানার জন্য সাবস্ক্রাইব করো এবং ঘন্টায় জুড়ে চাপ দাও। নমস্কার, চিয়ার্স এবং শুভকামনা।